সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাসনিম আনিকা, তবে তিনি পরিচিতি পান সঙ্গীতের একটি রিয়েলিটি শো দিয়ে। 2012 সালে সেই প্রতিযোগিতায় ছিলেন সেরা 10-এ। এখন মাতিয়ে চলছেন সঙ্গীত অঙ্গন। সেই ধারাবাহিকতায় আসছেন সিনেমার নতুন গান নিয়ে। আর কি গান আসছে তার, সফলতার কোথায় দেখতে চান নিজেকে, সেই সব প্রশ্নের উত্তর জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তিনি। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। ঈদ মুবারক। ঈদ মোবারক। গুপ্তধনের খোঁজ কিভাবে পেলেন? গুপ্তধনের খোঁজে আসলে হঠাৎ করেই পাওয়া হয়েছে। আচ্ছা। এবং আমি চায়নাতে ছিলাম, সাংহাইতে। তো আমাকে এই মুভিটাতে গান করার জন্য অন্তু ভাই বেশ কয়েকদিন ধরেই খুঁজছিলেন, কিন্তু যেহেতু ওখান থেকে যোগাযোগ করার যে বিষয়টা ছিল আমাদের কোনোভাবেই হয়ে উঠছিল না। তো উনি প্রায় 6 থেকে 7 দিন অপেক্ষা করেছেন যে উনি আগে আমার সাথে একটু কথা বলবেন, কারণ অন্তু ভাইয়ের সাথে উনি এই সিনেমাটির পরিচালক এবং অনেক আগের থেকে আসলে আমাদের খুব ভালো সম্পর্ক এবং খুব যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসি তখন থেকেই ওনাকে আমি চিনি এবং উনিও যখনই পেরেছেন ওনার ভালো কাজগুলোতে আমাকে ওনার সাথে রেখেছেন। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে উনি যে এতদিন ধরে যে অপেক্ষাটা করেছেন, যে 6-7 দিনের যে একটা কমিউনিকেশন গ্যাপ ছিল, এরপর আমি যখন ঢাকায় ব্যাক করার পরে আমি প্রথমে ওনার একটা ফোন পাই, কিছু মিসড কল পাই এবং আমি সেখানে কল ব্যাক করি এবং তখন উনি আমাকে চায়না থেকে কল ব্যাক করেন? না, বাংলাদেশে এসে। তো এরপরে যেহেতু ওখানে সোশ্যাল মিডিয়াগুলো প্রপারলি কিন্তু ইউজ হয় না, সো বাংলাদেশে এসে আমি কল ব্যাক করি এবং আমি ওনাকে বলি যে আমি একটু দেশের বাইরে ছিলাম। তখন উনি বললো যে আনিকা, আমি একটা সিনেমা করছি এবং এখানে একটা টাইটেল ট্র্যাক আছে, সো তুমি শুনে দেখো, তোমাকে পাঠাই আগে, এরপর তোমাকে আমি সিনেমাটা ট্রেলারটাও পাঠাবো। আমি বলছি হ্যাঁ শিওর, ওয়াই নট, অবশ্যই। তো উনি আমাকে পাঠালো এবং যথারীতি আমার খুব মজা লেগেছে, কারণ ইউজুয়ালি যেটা হয় যে সিনেমার গান বলতে আমরা একটু কমার্শিয়াল ট্র্যাক বুঝি, আমরা মনে করি কোন একটা আইটেম গান হবে বা কোন একটা রোমান্টিক গান হবে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের সিনেমা, এবং আমি যখন ট্রেলারটা দেখছিলাম সব অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো ছোট ছোট বাচ্চা, এবং তাদের অভিনয় দেখে ট্রেলারে যতটুকু দেখেছি আমাকে খুব মুগ্ধ করেছে এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে সিনেমাটা, যে গুপ্তধনের খোঁজে তারা সবাই একটা ট্রেজার হ্যান্টে যায় একটা জঙ্গলে, এবং সেইটাকে নিয়ে পুরো গল্পটা। অনেকদিন পরে প্লেব্যাকে আসা, কারণ নোলকের পরে আমি যখন গানটি করলাম হৃদয় খানের সাথে জলে ভাসা ফুল, এরপরে বেশ অনেকদিন আমার সিনেমাতে আমি ছিলাম না প্লেব্যাকে, আমি কাজ করছিলাম, আমার নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ততা যাচ্ছিল, আমার শোজ তো আছে, স্টেজ পারফরমেন্স। তো সেই ক্ষেত্রে বেশ অনেকদিন গ্যাপের পরে আবার একটু গুটি গুটি পা দিয়ে এগোচ্ছি এবং প্লেব্যাকে কাজ করার চেষ্টা করছি। আপনি অনেক লাকি, কারণ সবাই হচ্ছে এই টাইপের মুভিতে রোমান্টিক বা আইটেম গান করে, আপনি ছোট বাচ্চাদের জন্য গাইছেন, তো এটা একটু ডিফারেন্ট। আমরা এই গানটির ব্যাপারে বিস্তারিত জানতে চাচ্ছি, লিরিক্স এন্ড এভরিথিং কিভাবে মেক করা হয়েছে বা কিভাবে এটা প্ল্যানিং করা হয়েছে? যেটা হচ্ছে, আমি খুব অল্প সময়ের জন্য আসলে এই গানটার সাথে সময় দিতে পেরেছিলাম, কারণ আমি এসেই যেদিন আসছি ওনাদের সবকিছু প্রসেসিং করার জন্য হাতে ছিল সময় 2 দিন। তো এই 2 দিনের মধ্যে আমাকে একদিনের মধ্যে ভয়েস দিতে হয়েছে, প্রায় 4 ঘন্টা লেগেছে, কারণ আমার গানটা তোলা ছিল না। এবং সিমন আছে যে হচ্ছে গানটা কমপ্লিটলি সে কম্পোজ করেছে, এবং সবকিছু মিলে এত অল্প সময়ের মধ্যে গানটা দাঁড়িয়েছে এবং প্রায় 4 ঘন্টা দিয়ে ভয়েস দিয়েছি। আর অনেক হাই স্কেল ছিল, অনেক হাই পিচের একটা গান। তো আমি একটা ভিডিও করেছিলাম আসলে আমার স্টুডিও থেকে, যে আমি পুরো ঘেমে গেছিলাম, মানে। আর তখন যিনি মানে সবকিছু ডিরেকশনে ছিলেন, তো উনি বলছিলেন, রুবেল ভাই, যে মানে এতক্ষণ ধরে হাই স্কেলে গাওয়া ইটস নট ইজি, বাট 4 ঘন্টা ধরেও যে তুমি ক্যারি করেছো এবং তোমার ভয়েস পড়েনি, সো ওরা অনেক হ্যাপি ছিল আমার ওই টাইমটাতে রেকর্ডিংটা নিয়ে। তখন আমি বললাম যে আসলে স্টেজ এমন একটা জায়গা, সেখানে হাই পিচে আমাকে ঘন্টার পর ঘন্টা গাইতে হয়, তো ওই প্র্যাকটিসটাই হয়তো আমার ওই দিন কাজে লেগেছে। এই হাই স্কেলে গাওয়ার গানটার সিক্রেট কি? আমার গান করার সিক্রেট কমপ্লিটলি আমি বলবো যে গড গিফটেড। আমি কখনো গান শিখিনি, আমার কখনো কোনো ওস্তাদের কাছ থেকে তালিম নেওয়া হয়নি, যেটা আমি বলবো যে আমার একটা না পাওয়ার লিস্টে একটা একটা লাইন, যে আমার গানটা শেখা হয়নি, যেটা আমি এখন অনেক ফিল করি। বাট এই যে হাই স্কেলে গাইতে পারার বিষয়টা বা এই যে গানের যে বিষয়টা, এটা একেবারে আমার কাছে এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে, এবং এটা আমার জন্য একটা অনেক বড় গিফট, কারণ এই কাজটি করে আমি সবার কাছে এতটা জনপ্রিয়তা পেয়েছি এবং সবাই আমাকে এত ভালোবেসেছে। প্রতিদিন চর্চা করা হয়? টুকটাক
চর্চা বলতে আমার এমন না যে আমি খুব সারগাম প্র্যাকটিস করি, নট রিয়েলি, যেটা সত্যি কথা। তবে আমি অনেক গান শুনি, আমি অনেক দেশীয় গান শুনি এবং আমি সারাক্ষণ গান করতে থাকি নিজের রুমে অবসরে যখনই বসে আমি গানের মধ্যেই থাকি। আর কি কি গান আসছে আপনার সামনে? সামনে আমার আরো একটি সোলো রিলিজ আমি করব, কারণ হচ্ছে জাস্ট আমি ভেবেছিলাম এবার ঈদেই আমি সেটা রিলিজ করব, বাট হয়ে ওঠেনি, কারণ আমার স্টেজের মধ্যে সময়টা অনেক বেশি যায়, যে ক্ষেত্রে অনেক সময় চিন্তা করি যে না এবার একটা নতুন গান আনবো বা এবার একটা নতুন গান আনবো, কেন যেন হয়ে ওঠে না। এবার খুব ইচ্ছা ছিল যে কোরবানি ঈদে আমি একটা গান রিলিজ করব, তাই একটু জোরে সোরে লেগেছিলাম, বাট আমার রেকর্ডিং কমপ্লিট হয়েছে, বাট ভিডিওটা আর করে ওঠা হয়নি, আমি সময়ের স্বল্পতার কারণে আসলে করে উঠতে পারিনি। ব্যান্ডের কার্যক্রম কেমন চলছে? নতুন গান কবে পাবো? ব্যান্ডের কার্যক্রম আমরা প্র্যাকটিসে আছি, আমরা প্রতিনিয়ত নতুন নতুন গান, ট্রেন্ডি গানগুলোকে তোলার চেষ্টা করছি, এবং যেহেতু আমাদের স্টেজে পারফর্ম করা হয় অনেক বেশি, সো হয় না যে এমনও হয়েছে যে আমি একই জায়গায় 2-3 বার গিয়েছি, তো আমার সব সময় একটু চেঞ্জ করতে হয়, পারফরমেন্সের দিক থেকে একটু চেঞ্জ করতে হয়, গানের সিলেকশনের দিক থেকে একটু চেঞ্জ করতে হয়, তো এই চেঞ্জিং এর মধ্য দিয়ে আমরা আছি। আর সেক্ষেত্রে আমি আমার 5টা ব্যান্ড মেম্বার, তো আমাদের প্রতিনিয়তই একটু ট্রেন্ডি কি চলছে বা কিভাবে কি করা যায়, এবার নতুন কি পারফরমেন্স দেওয়া যায়, সেইগুলো নিয়ে আমরা সারাক্ষণ প্ল্যানিং করতে থাকি। তো এরকম বেশ কিছু আমরা ট্র্যাক নিয়ে কাজ করছি, সো খুব শীঘ্রই ওগুলো আমরা স্টেজে পারফর্ম করা স্টার্ট করব। কি ভেবে রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছিলেন? একেবারেই দুষ্টমি করে, একেবারে দুষ্টমি করে। আমার একটা ইভেন্ট ফার্ম ছিল, আমি আমাদের 5টা পার্টনার নিয়ে আমি একটা ব্যবসা করতাম, এবং সেটা ইভেন্ট ফার্মটার নাম ছিল রিশতা ইভেন্ট। সো আমার ইভেন্টের কাজই চলছিল আসলে, আমাদের অডিশনের যেখানে অডিশন হচ্ছিল তার ঠিক পাশে আমাদের ইভেন্ট চলছিল। তো আমার কেন না, মানে হয় না যে আমি একটু একটু করে করে সবকিছু কেন রেজিস্ট্রেশন করে রাখতাম। তো এর আগে ক্লোজ আপে গিয়েছিলাম, প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে গিয়েছিলাম, তো আমি রেজিস্ট্রেশন করে রাখতাম, আমার কাছে খুব মজা লাগতো কম্পিটিশনে পার্টিসিপেট করতে। বাদ পড়ার পর কি প্র্যাকটিস করেছিলেন? না, আমি সব জায়গায় এভাবে রেজিস্ট্রেশন করে রাখতাম, মানে আমি সব কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, পারি বা না পারি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি এখানে গেলাম, এবং তারপরে তো একটা একটা স্টেপ, একটা একটা ধাপ পার করে 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 এত দূর আসা। আর এখন সেটা নিয়ে অনেক সিরিয়াস আপনি? এখন অনেক বেশি সিরিয়াস, কারণ যতদিন যাচ্ছে ততদিন মনে হচ্ছে দায়িত্ব বাড়ছে, যে আমার অডিয়েন্স আমার কাছ থেকে ভালো কাজ চাচ্ছে, স্টেজে যারা তারা আমাকে যেভাবে আপন করে নেয়, যেভাবে ভালোবাসা দেয়, তখন মনে হয় যে না আমার গান নিয়ে অনেক কিছু করার আছে। 4টি ভাষায় আপনি সঙ্গীত পরিবেশন করেন, এটা নিয়ে কি বলবেন? আমার এটা সিক্রেট কি? এটা সিক্রেট বলতে সব যে আসলে ঠিকঠাক হয় লিরিক্স তা কিন্তু না, ভুলভালও হয়, কিন্তু যতটুকু অ্যাকুরেট করা যায়, কারণ আমি তো অবশ্যই আমি বাংলা ভাষার একজন মানুষ, তো আমি আমার ভাষাটাকেই প্রপারলি বলার চেষ্টা করি, অন্যান্য ভাষাগুলোর উচ্চারণটা আমার হবে না, এটাই খুব স্বাভাবিক। তারপরেও আমি ইংরেজি গান করি, আমি উর্দু হিন্দি গান করি, আমি আরবিক ট্রাই করি, এবং অনেক সময় আমাদের বেশ কিছু ডেলিগেটসদের, ফরেন ডেলিগেটসদের ইভেন্ট করতে হয়। এমনও হয়েছে যে আমি যখন স্টেজে উঠেছি আমি দেখেছি আমার সামনে বেশ কিছু জাপানিজ আছে, সো আমি হঠাৎ করে একটু টুক করে সাথে সাথে 4 লাইন গান তুলে আমি পারফর্ম করে ফেলেছি, এরকম শ্রীলঙ্কার গান করেছি, আফগানিস্তানের গান করেছি, সো এরকম টুকটাক। আগে থেকে প্র্যাকটিস করা থাকে? জি, আমি আগে থেকে প্র্যাকটিস করে গিয়েছি, এবং সেভাবে করে পারফর্ম করেছি। তো যখন এই পারফরমেন্স শেষ করতাম তখন আমি জিজ্ঞেস করতাম যে আমারটা হয়েছে নাকি, তো তারা বলতো যে না তোমারটা হয়েছে, সো তখন রিলিফ পেতাম যে ওকে ভুলভাল তেমন বেশি একটা ভুল করিনি। ইন্টারন্যাশনাল কোন সিঙ্গারকে ভালো লাগে? ইন্টারন্যাশনাল লাইক আমি তো 90 কিড, তো সেই ক্ষেত্রে আমি 90s-এ শুনতাম হচ্ছে কি জেনিফার লোপেজ, শাকিরা, এদের গান খুব শুনতাম, ব্রিটনি স্পিয়ার্স। তো আমার ফেভারিট আর্টিস্ট আসলে জেনিফার লোপেজ, জেলো, বিকজ দ্য ওয়ে শি ক্যারি হারসেলফ এখনো পর্যন্ত অনেক বেশি ইন্সপায়ারিং। আমি কালকেও দেখছিলাম যে শাকিরাকে দেখছিলাম, রিসেন্টলি ওয়ার্ল্ড কাপের একটি গান করেছে, আমি তখন ভাবলাম যে আমরা ওয়াকা ওয়াকা শুনেছি, তখন আমরা অনেক ছোট ছিলাম, তো এখনো সে ঠিক একইভাবে ওয়ার্ল্ড কাপের গান করছে, এবং তাকে দেখতে ঠিক একই রকমই লাগছে, এটা কিভাবে ডান্সও করছে, সেম ভাবে ডান্স করছে, সেটা কিভাবে সম্ভব? তো এই জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে একটা আর্টিস্টকে ঠিক এমনই হওয়া উচিত, এবং নিজেকে ধরে রাখা, নিজের সবকিছু ডিসিপ্লিন লাইফটা, যেটা আমরা একদমই লিড করি না, আমি তো একদমই না, কারণ আমি
খুবই ইনডিসিপ্লিন একটা মানুষ এবং ভীষণ অলস। তো যখনই দেখি তাদেরকে তখন দেখে মনে হয় যে না, একটু ঠিক হতে হবে, একটু এবার ডিসিপ্লিন হতে হবে। তো তারা আমাকে অনেক কিছু শেখায়, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আপনিও দুর্দান্ত পারফরমেন্স করেন, এই জন্য তো টাঙ্গাইল মাতাতে পেরেছেন। Right. চেষ্টা করি। 2012 থেকে এ পর্যন্ত অনেক বড় একটা জার্নি, এর মধ্যে আপনার প্রাপ্তি আর অপ্রাপ্তির কি আছে? প্রাপ্তি অনেক কিছু আছে। প্রাপ্তি, আমি আমার প্রাপ্তিটা এরকম করে বলবো, আমি হয়তো বা অনেক বেশি ফেমাস হতে পারিনি যে সবাই আমাকে পুরো বাংলাদেশ চিনে। খুব অল্প কিছু মানুষ হয়তো বা আমাকে চিনে, খুব কিন্তু অল্প অনেকে কিছু। চেনেন। তাই তা জানি না, এবং সেটা নিয়ে আমি খুব একটা বেশি কনসার্নও না, কারণ আমি আমি আনিকা খুব সাধারণ একটা মানুষ, এবং এই যে সিম্পলিসিটিটা, আমি এটাকেই ভালোবাসি এবং আমি চাই যে আমি সবসময় এমনই থাকি। এবং এই যে এত বড় জার্নির মধ্যে প্রাপ্তিটা এটা হচ্ছে যে আগে যেমন আমি অনেক কনসার্ট দেখতাম এবং টিকিট কেটে দেখতাম, হ্যাঁ, বন্ধুদেরকে নিয়ে যেতাম কনসার্ট দেখতাম, তখন দেখতাম যে অর্থহীনের সুমন ভাই পারফর্ম করছে, আমি দেখতাম ফুয়াদ ভাই পারফর্ম করছে, আমি দেখতাম ব্ল্যাক পারফর্ম করছে, আরসেল পারফর্ম করছে। তো ওগুলো দেখে না মানে পুরো একদম অবাক হয়ে যেতাম, শিরোনামহীন। মানে আমার এমনও মনে আছে, আমি আমি ব্ল্যাকের অনেক বড় ভক্ত ছিলাম, আমি 1 কিলোমিটার বৃষ্টিতে ভিজে ব্ল্যাকের কনসার্ট দেখতে গেছি, বা অনেক ধাক্কাধাক্কি করে আমি ফুয়াদ ভাইয়ের কনসার্ট দেখতে গেছি। আমি দেখতাম যে সুমন ভাই ঢুকছে স্টেজে, আমরা লাইক লিটারালি ফেইন্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। প্রাপ্তিটা এখানে যে এরা সবাই এখন আমার নামটা জানে, তারা আমার তাদের সাথে কাজ করা হয়েছে বা স্টেজ শেয়ার করা হয়েছে। সো এটাই আমার প্রাপ্তি। হয়তোবা আমি অনেক অ্যাওয়ার্ড নিয়ে আসতে পারিনি, আমি হয়তোবা অনেক গান আমার পপুলার হয়নি, কিন্তু বা এমন না যে আমার অনেক সিনেমাতেও গান আছে, কিন্তু হচ্ছে গিয়ে এই যে এই মানুষগুলোকে যাদেরকে দেখতাম আমি এবং যাদেরকে দেখার জন্য আমি এত পাগল ছিলাম, তারা আমার নামটা জানে। তো এটাই আমার প্রাপ্তি। অপ্রাপ্তিগুলো এর মধ্যেই বলে দিয়েছে যে অনেক কিছুই আমার জীবনে করা হয়নি বা করা হচ্ছে না, বা হয়তো বা এটা এখনো পর্যন্ত আমার জন্য প্রতিটা জিনিসে আমাদের জন্য লেখা আছে, এটা আমি বিলিভ করি। যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। হয়তোবা আমার এখনো ওই টাইমটা আসেনি বা আসবে, আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সবসময় সৎ থেকে যেটা সত্যি ওটাই বলার চেষ্টা করি, এবং যেটা সত্যি না ওটাকে অ্যাভয়েড করি। কিন্তু এত গান করেছেন, বিশেষ মানুষ অথবা প্রিয় মানুষের জন্য গান করা হয় না স্পেশালি? সবগুলো গানে তো আসলে প্রিয় মানুষ এবং বিশেষ মানুষের জন্য। স্পেসিফিক্যালি আমি আসলে গান লিখেছি প্রিয় মানুষের জন্য, সুর করেছি, কিন্তু সেগুলো রিলিজ করিনি, সেগুলো আমার কাছে রয়ে গেছে পার্সোনাল। এবং আর হচ্ছে গিয়ে সবার জন্য গান করা হয়েছে, সবার জন্য। এবং আমার মেয়েদেরকে নিয়ে একটি গান আছে, অভিমান। এই আমি এমনও হয়েছে যে আমি কোথাও শপিং করতে গিয়েছি, যে মেয়েটা সেলসে বসা, সে হঠাৎ করে এসে বলছে যে আমার ফোনে মানে একটাই ফিমেল আর্টিস্টের গান, সেটা হচ্ছে এই গানটা। তো এটা একটা পাওয়া, যে একটা মেয়ে হয়তো বা সে কাজ করছে, সে একটা ওয়ার্কিং লেডি, এবং সে বাসায় সে বলছিল যে আমি রিক্সা করে যখন সকালবেলা বের হই আমি কানে হেডফোন দিয়ে গানটা শুনি। সো গানটা কিন্তু অনেক ভিউজ নেই, কিন্তু আমি বেশ অনেক জায়গায় অভিমান গানটা নিয়ে আমি শুনেছি। তো এরকম কিছু ছোট ছোট গান আছে যেগুলো মানুষের ভালো লেগেছে, মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে এই গানগুলোর জন্য। অলিরও কথা শুনে আমি কভার করেছিলাম, এবং সেটা অনেক মিলিয়ন ভিউজ পেয়েছে। তো এমনও জায়গা আছে, আমি বলবো না, নাম বলবো না, বাট বেশ অনেক বড় মাপের মানুষজন আমাকে এসে বলেছে যে এই গানটা কিন্তু আমি শুনি, বা এই গানটা শুনে কিন্তু আমি রাতের বেলা ঘুমাতে যাই, এটা গানটা শুনবো তারপর আমি ঘুমাতে যাবো। সো এরকম অনেক কমপ্লিমেন্ট, অনেক বেশি রিভিউজ, ফিডব্যাকস পেয়েছি, যেগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। কিন্তু আমার অলসতার কারণে আমার ঠিক অলিরও কথা শুনে গানের পরপরে আমার এরকম আর একটা গান করার কথা ছিল বা উচিত ছিল, বাট আমি করিনি। আপনার বাবা এক সময় ব্যান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন, জি, এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। ওকে। সো বাবার একটি ব্যান্ড ছিল, বাবার ব্যান্ডের নাম ছিল জেমিং ব্যান্ড, বাবার নাম হলো মইনুদ্দিন আহমেদ। এবং বাবা তারপরে তখন জেমিং চিটাগংয়ে খুব পপুলার একটা ব্যান্ড, এটাও 90s-এরই একটি ব্যান্ড ছিল। এবং আমি বাবার হাত ধরে অনেক কনসার্ট আমার ছোটোবেলায় যাওয়া হয়েছে, আমি LRB দেখেছি বাবার সাথে, এবং তারা সবাই বাবার বন্ধুই ছিলেন, বাচ্চু স্যার। এরপরে মাইলসের পারফরমেন্স দেখতাম, আর্কের পারফরমেন্স দেখতাম। তো বাবা ওয়াজ আ ওয়ান্ডারফুল পারফর্মার,
এবং বাবাও খুব পারফর্ম করে করে গান করতো এবং সব মেয়ে ভক্ত ছিল অনেক বাবার। বাবা ওয়াজ ভেরি গুড লুকিং, স্টিল হি ইজ। তো বাবা কখনো চাইনি আমি প্রফেশনালি মিউজিক করি, বাবা চেয়েছে আমি পড়াশোনাটা ঠিক মতন মনোযোগী হয়ে করি, বাট আমি আসলে একদম ভালো লাগতো না আমার পড়াশোনা করতে। কিন্তু তারপরেও মোটামুটি পড়াশোনা শেষ করেছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরেই আসলে মিউজিক করেছি। ম্যাক্সিমাম সিঙ্গাররা কিন্তু চট্টগ্রাম থেকে, তো এটা কি আপনাকে অনুপ্রেরণা দেয়? চট্টগ্রাম মানেই হচ্ছে গানের শহর, চট্টগ্রাম মানেই হচ্ছে শিল্প সংস্কৃতির শহর, এবং সেখানে ঘরে ঘরে সংস্কৃতি চর্চা হয়, ঘরে ঘরে কোনো না কোনো বাচ্চা হয় নাচ শিখছে বা গিটার শিখছে বা গান শিখছে। এই চর্চাটা চিটাগংয়ের প্রতিটা ঘরে ঘরেই আছে এবং এটা খুব সুন্দর, এটা অনেক সুন্দর, কারণ আমরা পাহাড় এবং সমুদ্র দুটোর মাঝখানে থাকি। আমাদের চিন্তা ভাবনা, আমাদের শিল্পচর্চা এবং শিল্পের প্রতি আমাদের ভালোবাসাটা এখান থেকে সৃষ্টি। আমাকে অনেক অনুপ্রাণিত করে আমার সিনিয়র্সরা, এবং আমাকে অনেক অনুপ্রাণিত করে যারা এখন আরও চেষ্টা করছে মিউজিক করার জন্য, নিজের নাম বাংলাদেশের সব মানে আরও বেশি কি বলবো পপুলার করার জন্য নিজেদেরকে। সো আমার খুব ভালো লাগে এই বিষয়টা। 90 দশকের গানগুলোকে আপনাকে অনুপ্রেরণা দেয়, এজন্য কি আপনি আজকে সিঙ্গার? ইয়েস, টু বি ভেরি অনেস্ট, ইয়েস। যেটা বলছিলাম যে আমি বিভিন্ন ভাষার গান শুনতাম, এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই। তখন কিছু টেলিভিশন চ্যানেল ছিল যেগুলোতে গান হতো এবং খুব স্পেসিফিক একটা টাইমে, লাইক ফর এক্সাম্পল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত একটা শো হতো যেটাতে সব রকমের গানগুলো শোনানো হতো। আবার রাতের বেলা একদম ভোর রাতে লেট নাইটে ওই সেম অনুষ্ঠানটা রিপিট হতো এবং হচ্ছে গিয়ে গানগুলো শোনানো হতো বিভিন্ন দেশের। ওখান থেকে আমি গানগুলো শুনতাম, ইংরেজি গানগুলো শুনতাম বা হিন্দি গানগুলো শুনতাম, মানে অন্যান্য দেশের গানগুলো শুনতাম নিজের দেশের সাথে। সো ওটার জন্য আমি ওয়েট করতাম, মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না পারি, রাতের বেলা আমি ওটা আবার রিপিট দেখার জন্য বসে থাকতাম। এবং তখন আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন এই যে 90s-এর ব্যান্ডগুলো পারফর্ম করতো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠানে, এগুলো দেখার জন্য আমি ওয়েট করতাম যে আমি এগুলো দেখবো। চাটগাঁয়া ভাষায় কিছু বলেন তো। কি হইও মনে রে, আই কিনে কিনে গড়ি হইতে পারি, আয় গুপ্তধনের খোঁজ পেয়েছি, এটা বলেন তো। আই গুপ্তধনের খোঁজ পাই, আই ন পাই আসলে বাচ্চা অক্কল পাই, আই গান গাই দে। আমারটা এত ভালো হয় না, আমারটা একটু আর্টিফিশিয়াল হয়ে যায় কারণ আমার চর্চা কম চাটগাঁয়া ভাষা। আমার মা আসলে একদম ঢাকাইয়া না, আমার মা একদম ঢাকাইয়া, আমার বাবা হচ্ছে চাটগাঁইয়া। তো সেই ক্ষেত্রে বাসায় আসলে আমরা মানে নর্মাল ভাবে কথা বলি, চাটগাঁয়াটা ওভাবে প্র্যাকটিস হয় না। আনিকা এন্ড রকার্স এর কি আপডেট? আনিকা এন্ড রকার্স তো দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আনিকা এন্ড রকার্স খুব ফুর্তিতে আছে, কারণ হচ্ছে আমরা রিসেন্টলি আমরা জাপানের ইভেন্ট শেষ করে এসেছি, আমরা চায়না সাংহাইতে ইভেন্ট শেষ করে এসেছি এবং সামনে আমাদের মালয়েশিয়ার কথা চলছে, আমরা সেখানে যাব ইনশাল্লাহ। সো আনিকা এন্ড রকার্স মোটামুটি এখন দেশের সাথে সাথে বিদেশেতেও পাড়ি জমাচ্ছে এবং বেশ অনেকগুলো দেশে আমাদের পারফর্ম করা হচ্ছে এবং সামনেও হবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। পপ রক শিল্পী হিসেবে আপনার পরিচিতি ও জনপ্রিয়তা, ক্যারিয়ারের শুরু থেকে এই ধরনের গান গাইবার পরিকল্পনা ছিল আপনার? হ্যাঁ, আমি পছন্দই করতাম এই জনরাটা। আমি পপ রককে পছন্দ করি, এখনো করি, এবং আমি আমার ব্যান্ডের পাশাপাশি ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডসে পারফর্ম করি, সেটা একটা পপ রক ব্যান্ড, এবং আমি অনেক এনজয় করি ফুয়াদ ভাইয়ের সাথে পারফর্ম করতে। এবং ইউনো যে এইখানে একদম কমপ্লিট পপ মিউজিকটা হয়, তো সেই ক্ষেত্রে এটার সাথে পপ বা রক, আমি আমার কমার্শিয়ালও করতে হয় যেহেতু আমি একজন শিল্পী, স্টেজ পারফর্মার, সেই ক্ষেত্রে আমার সব রকমের গান করতে হয়, বাট আমার নিজের পছন্দের জনরা হচ্ছে পপ এবং রক। একের পর এক স্টেজ শো করছেন, টায়ার্ড হন না? হ্যাঁ, অনেক টায়ার্ড হই, কিন্তু আবার স্টেজ শো না থাকলে আমার ভালো লাগে না, আমি একদম ডিপ্রেসড হয়ে যাই। আমার সবচেয়ে প্রিয় জায়গায় হচ্ছে আমার স্টেজ, এবং আমি যখনই স্টেজে দাঁড়াই অনেক অনেক হাজার হাজার অডিয়েন্স দেখে আমার তখনই হ্যাপি হয়ে যায়, তখন মনে হয় যে না ঠিক আছে, এটাই আমি চাই। আপনি স্টেজে বেশি সময় ব্যয় করেন, স্টুডিওতে কম দেখা যায়, এর কারণ কি? হ্যাঁ, স্টুডিওতে আমি টুকটাক করে কাজ করি, আমার নাটকের কাজ হয়ে থাকে, জিঙ্গল অনেক করে থাকি, তো সেগুলো করতে থাকি, সেগুলো আমার চলতেই থাকে সবসময়। তবে নিজের যে মৌলিক গানের ব্যাপারটা, এটা ট্রু যে এটাতে আমার সময় কম দেওয়া হয়েছিল, কারণ লাস্ট
চব্বিশ থেকে 26-এর শুরু পর্যন্ত আমি অসম্ভব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। মানে এমনও হয়েছে যে আমি 4 দিন 5 দিন পরে বাসায় ব্যাক করেছি। তো কারণ প্রতিদিনে আমার কোনো না কোনো জায়গায় মুভ করতে হচ্ছে, কক্সবাজার থেকে গাজীপুর থেকে আবার সিলেট, মানে এরকম একটা মানে ভাইবের মধ্যে ছিলাম। তো সেক্ষেত্রে আমার এমনও হয়েছে যে অনেকগুলো কাজ আমার স্টুডিওতে পড়ে আছে, বাট আমি গিয়ে ধরতে পারছিলাম না। তো এই মানে যখন একটু সময় পেতাম একটু রেস্ট করতাম, আবার ব্যাগটা গুছিয়ে আবার চলে যেতাম। গানের পাশাপাশি একসময় আপনাকে অভিনয় দেখা গিয়েছে, আবার কবে দেখব? ওটা অভিনয় ছিল না, ওটা আমার একটি গানের ছোট্ট একটা অংশ আমি একটা নাটকে করেছিলাম। তবে আমার খুব আগে তেমন একটু ভয় হতো, আমি আগে অনেক অফার্স পেতাম যে নাটকে কাজ করার, বাট তখন মনে করতাম কি যে না, অভিনয়টা অনেক কঠিন, মনে হয় পারবো না, এটাতে আর না যাই। তো বাট এখন মনে হয় যে না, আমি এখন করতে চাই এবং আমি নিজেকে আরো একটু এক্সপ্লোর করতে চাই, আরো একটু ভাঙতে চাই। অনেকদিন চ্যালেঞ্জেস নিই না, সো যদি অভিনয় করার সুযোগ হয় আমার মনে হয় যে এটা একটা ভালো চ্যালেঞ্জ হবে। সফলতার তো শেষ নেই, তবুও নিজেকে কত দূর বা কোথায় দেখতে চান? সাকসেস জিনিসটা এক একজনের কাছে এক এক রকম। আমি যেটা ভাবি সেটা হচ্ছে, কেউ অনেক পপুলারিটি পেলো সেটা তার কাছে সাকসেস, কারো গান অনেক পপুলারিটি পেলো সেটা তার কাছে সাকসেস। আমার কাছে সাকসেস এটাই যে আমি অল্প অল্প করে করে প্রতিটা দিন আমার কাছে মনে হয় যে আমি কিছু না কিছু শিখছি বা কিছু না কিছু ইমপ্রুভ করছি। এবং আমি বিলিভ করি যে আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল হতে পারবো নাকি। আমি এটা মনে করি যে আমি আমার গানগুলো যেদিন সবাই গাইতে পারবে, মানে আমি স্টেজে উঠবো, আমি এখন তো কাভার্স করি, 2-1টা নিজের গান করি, যখন লাইক আমি গান করব, আমার গাওয়ার আগে অডিয়েন্স পুরো মুখস্থ গেয়ে ফেলবে, আই ফিল লাইক যে ওই দিন আই উইল ফিল যে আমি কিছু একটা অর্জন করতে পেরেছি। তো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সাকসেসটা খুব সিম্পল এবং সাধারণ, আমার মতনই। নিজের গান রেখে যেতে চাই, গান করতে চাই, দিস ইজ অল আই ওয়ান্ট। পপুলার হই বা না হই এটা নিয়ে আমি একদমই কনসার্ন না, বাট গান করতে চাই। আমরা চাই আপনি অনেক দূর এগিয়ে যান। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনার জন্য শুভকামনা রইল। আমাদের you. স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।